আজকে আমরা সিম্পল ইকুয়েশন চ্যাপ্টারটার যে লাস্ট এক্সাম হয়েছে সেটার সলভগুলো দেখব। তো প্রথম প্রশ্নটা ছিল এরকম যে 2z + 5 = 15 এরা সমাধান করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক। কি করতে হবে আমাদের? প্রথমে আমরা কি জানি, জেড এর পার্টটা বা যেখানে চলক থাকবে সেটাকে আমরা এক পাশে রাখবো, বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব আমরা। তাহলে এখানে 2z ছাড়া হচ্ছে 5 আলাদা আছে, তাহলে আমরা কি করব? 5টাকে সরাতে হবে। সরানোর জন্য +5 যেহেতু আছে আমাদের একটা -5 আনতে হবে। তো এক সাইডে যেহেতু -5 করছি আমরা, তাহলে অন্য পাশেও করা লাগবে। তাহলে আমরা দুই পাশ থেকে -5 করলাম। করার ফলে কি থাকবে? এখানে +5 আর -5 হয়ে যাবে 0, আর এখানে 15 - 5 হয়ে যাবে 10। এবারে এখানে আছে 2z আর এই পাশে 10, তাহলে z ছাড়া এক্সট্রা হিসাবে আমাদের শুধু 2টা আছে। 2 সরানোর জন্য কি করতে হবে? যেহেতু এটা গুণ আকারে আছে, আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দুই পাশেই আমরা করব। তাহলে কি আসে? এখানে 2 বাদ পড়ে গেলে z = আসে 5। এটাই আনসার। এখন এটা যেহেতু একটা 2 মার্কের কোয়েশ্চেন ছিল, এখানে মার্কিং সিস্টেমটা কীরকম হবে সেটা আমি একটু বলে দিই। এই যে দেখছো, এখানে দুইটা স্টেপে আমরা কাজ করেছি। কি? প্রথমে এই যে -5 অ্যান্ড এখানে হচ্ছে /2। এই স্টেপ পর্যন্ত যদি কেউ করতে পারে সে কিন্তু 1 মার্ক পেয়ে যাবে, আর যদি কেউ এখান পর্যন্ত করতে পারে তাহলে সে পুরো 2 মার্কই পাবে। ওকে, এবারে চলে আসি আমাদের পরের প্রশ্নে। এখানে কি বলেছে? এখানে বলেছে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16। তাহলে সংখ্যা দুটি কত? এখন দুটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে কি? যদি আমাদের একটা বিজোড় সংখ্যা হয় 1, তাহলে এর পরের বিজোড় সংখ্যাটা কত? 3। 3-এর পরেরটা কত? 5। এই যে পরপর যাওয়া, এটাকে আমরা বলছি ক্রমিক। এবং এগুলো সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এগুলো তোমরা জানো। এখন ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে হচ্ছে এরকম। তার মানে এই যে প্রত্যেকটার একটা ডেফিনিট বিয়োগফল আছে। যেমন 3 থেকে 1 গেলে কত? 2 হয়। আবার 5 থেকে 3 গেলে কত? 2, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে 1 + 2 = 3, আবার 3 + 2 = 5। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে আমরা এর পরের বিজোড় সংখ্যাটাকে পাচ্ছি। এখন এখানে যদি আমরা ধরি যে আমাদের প্রথম বিজোড় সংখ্যা যেটা, সেটা হলো x, তাহলে পরের সংখ্যাটা কত হবে বলতো? পরের সংখ্যা হবে x + 2। কারণ কি? এই যে আমরা দেখতে পেলাম এখানে আমরা একটা বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে এর পরের ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা আমরা পেয়ে যাই। এখন এরপরে কি বলছে? এরপরে বলা হয়েছে যে এই যে দুইটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, এদের যোগফল হচ্ছে 16। তাহলে সংখ্যা দুটি কত? তো এই যে আমরা সংখ্যা দুটি ধরে নিয়েছি, এখন যদি আমরা দুইটাকে যোগ করে দিই তাহলেই তো আমরা যোগফল পেয়ে যাচ্ছি। তাহলে যোগফল কি? x + 2। এখানে অবশ্যই তোমরা প্রশ্ন মতে লিখবা। তাহলে যোগফল কত? 16। তো এখানে x + x কত হয়? 2x আর 2, তারপর হচ্ছে 16। তারপর এই যে এখানে এখন 2টা এক্সট্রা আছে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা ওই পাশে যদি চলে যাই তাহলে কি হবে? দুই পাশে -2 হবে, তাই না? হলে এখানে +2 আর -2 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু 2x। আর এখানে 16 - 2 মানে হচ্ছে 14। এবারে 2x কে থেকে 2 সরাতে হলে আমাকে অবশ্যই এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। দিলাম, তো দুই পাশেই ভাগ দিতে হবে। তাহলে থাকছে শুধু x, মানে x এর মান 7। তাহলে আমরা প্রথম সংখ্যা কি পেলাম? প্রথম সংখ্যাটা পেলাম 7। তাহলে পরের সংখ্যাটা কি হবে? 7 + 2 9। ওকে, এখন কথা হচ্ছে এখানে যেহেতু এটা 4 নাম্বারের প্রশ্ন, এখানে তোমরা মার্কিংটা কিভাবে পাবে? এখানে তোমরা যদি এই যে দুটো সংখ্যা, এই সংখ্যা দুটো যদি বের করতে পারো, যে একটা x এবং একটা x + 2, তাহলে তোমরা এখানে 1 মার্ক পেয়ে যাবে। এই যে ইকুয়েশনটা আমরা বানিয়েছি x + x + 2 = 16, এই ইকুয়েশনটা যদি কেউ বানাইতে পারো তাহলে সেখানে আরও 1 মার্ক পাবে। যদি তোমরা এতটুকু পর্যন্ত আসতে পারো, এই যে সমাধানের একটা পর্যায় পর্যন্ত আসতে পারো, তাহলে তোমরা আরও 1 মার্ক পেয়ে যাবে। এবং
যদি তোমরা এখানে এসে এই দুটো সংখ্যাই বের করতে পারো তাহলে তোমরা আরও 1 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে 4টা পয়েন্টের 4 মার্ক। পরেরটা একটা বড় অঙ্ক ছিল। এখানে কি বলছে, একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। একটি বইয়ের দাম কলমের দামের 4 গুণ। মিনা 3টা কলম একটা বই কিনে দোকানিকে 500 টাকা দিল, সে কত টাকা ফেরত পাবে? এখন এখানে কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে ধরি কলমের দাম কত, x টাকা, তাহলে এর থেকে যদি 2 টাকা কম হয় তাহলে 10 টাকা হতো। তাহলে আমরা বলতে পারি না যে x - 2 = 10? পারি। তাহলে এটা এখান থেকে আমরা কলমের দাম পেয়ে যাচ্ছি কত, সেটা 12 টাকা। এখন কি বলছে, বইয়ের দাম কলমের দামের 4 গুণ। তাহলে বইয়ের দাম কত? বইয়ের দাম হবে এই যে x টাকার 4 গুণ মানে কত, 4x, 4 × 12, 4 12 কত, 48 টাকা। এখন সে কি কি কিনছে, 3টা কলম আর একটা বই। তাহলে তার মোট খরচ কত যাবে? 3টা কলমের দাম মানে হচ্ছে 3x প্লাস একটা বইয়ের দাম মানে এটা ছিল কত, 4x, তাই না? তাহলে দেখো এখানে মান বসাও, 3 × 12 প্লাস 4 × 12 কত হয়, 3 12 36, 4 12 48, যোগ করলে 4 থাকে 1, 84 টাকা। এখন সে দোকানিকে দিয়েছে কত, 500, তাহলে সে ফেরত পাবে কত টাকা? ফেরত পাবে হচ্ছে 500 - 84, তাই তো? তাহলে কত হয়, 100 থেকে 6, 9 থেকে 8 গেলে 1, এখানে 416 টাকা সে ফেরত পাবে। এখানে এখন এটা ছিল তোমাদের 8 মার্কের একটা প্রশ্ন। এই 8 মার্কের প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল এরকম, এই যে কলমের দাম পর্যন্ত যদি তুমি বের করতে পারো তুমি এখানে 1 মার্ক পাবা, বইয়ের দাম বের করতে পারলে আরও 1 মার্ক। এখন বইয়ের দাম বের না করে তোমরা যদি শুধু এই যে 4x এইটুক পর্যন্ত লিখতা তাহলেও কিন্তু তোমরা 1 মার্ক পাইতা, আর বইয়ের টোটাল দাম যদি বের করতা তাহলে তোমরা আরও 1 মার্ক পেয়ে যেত। মিনার মোট যে খরচ, এই ইকুয়েশনটা যদি তোমরা বের করতে পারো তাহলে তোমরা এখানে আরও 1 মার্ক পাবা, এবং এটার মান যদি তোমরা বের করতে পারো তাহলে সেখানে আরও 1 মার্ক পাবা। তারপর তোমরা ফেরত যত পাবে এই ইকুয়েশনটা যদি লিখতে পারো সেখানে যদি তোমরা আরও 1 মার্ক পেয়ে যেতা, এবং ফাইনালি তোমরা যদি এখানে এই আনসারটা বের করতে পারতা তাহলে তোমরা আরও 2 মার্ক পেতা। তাহলে কত মার্ক হলো, 1 2 3 4 5 6 7 8, এই যে হচ্ছে টোটাল তোমাদের 8 মার্কের একটা প্রশ্ন ছিল। এরপরের যে প্রশ্নটা, এটা আরেকটা বড় প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল 12 মার্কের, এবং এখানে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে একটা আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। চলো আমরা এর বেশি না আগাই, প্রথমে এই লাইনটাকেই বুঝি। কি বলছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। তাহলে আমি যদি প্রস্থটাকেই ধরে নিই, যে ধরি বাগানের প্রস্থ কি x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে x + 4, তাই না? x + 4। এবার কি বলছে, যে বাগানের ক্ষেত্রফল 60 বর্গমিটার। এখন বাগানটা কীরকম, বাগানটা আয়তাকার। এখন আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে বলতে পারি না যে প্রশ্ন মতে এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, এই দুটা গুণ করলেই তো 60 হওয়ার কথা। তাহলে করে দেখো তো, x + 4 গুণ x সমান 60। এখন করো, x × x কত, x স্কোয়ার, আর 4 × x 4x সমান 60। এখন তোমরা কি মিডল টার্ম করতে পারো? মিডল টার্ম করতে হলে আমাদের কি করা লাগবে, এই 60টাকে এই পাশে নিয়ে আসতে হবে, আনলাম,
এখন আমাদের মিডল টার্মের মেন নিয়ম কি থাকে, এই যে ডান পাশের যে কনস্ট্যান্ট নাম্বারটা থাকে ওইটারে যেন আমরা এমনভাবে এটার গুণিতক দিয়ে ভাঙতে পারি যেন সেগুলারকে যোগ বিয়োগ করলে এই এক্স এর সহগটা আসে। তাহলে এখানে দেখো তো কি আছে, এখানে আছে -60, আর -60কে আমরা কিভাবে ভাগ করতে পারি, আমরা এটাকে খুব সহজভাবে হচ্ছে -6 × 10 দিতে পারি। এখন দেখো তো -6 + 10 যদি আমরা যোগ করি তাহলে +10 আর কি বললাম -6, তাহলেই তো 4 আসে না? আসে। তাহলে করে ফেলি, কি হবে এখন এই দুইটা আমরা আলাদা আলাদাভাবে বসাবো। x² + কি 10x - 6x, তাই তো? দেখো তো 4x হইল, 10x - 6x 4x হইল না? আর এদিকে থাকলো -60। এবার কি করব, প্রথম দুটো থেকে আমরা x কমন নিব আর শেষের দুইটা থেকে একটা সংখ্যা কমন নিব। তাহলে কমন নিয়ে x + 10 হয়। তারপরে এখানে দেখো তো কি কমন নিতে পারি আমরা, এখানে আমরা -6টা কমন নিতে পারছি। তাহলে -6 যদি কমন নেই, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও 10 চলে আসবে, তাই তো? এরপরে কি, এরপরে আমরা এই দুটো থেকে এই যে একটা পদ আর এই একটা পদ, দুইটা থেকে আমরা যদি x + 10টা পুরাটাকেই কমন নিয়ে নিই তাহলে কি হবে, এখানে থেকে থাকবে x আর এখানে থাকবে -6 আর এদিকে 0। এখন আমরা তো এটা পাইলাম, এখন এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা কি, আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে কি হয়, x + 10 = 0 অথবা x - 6 = 0। তাহলে x + 10 সমান যদি 0 হয় তাহলে x সমান কত, -10, আর x - 6 সমান যদি 0 হয় তাহলে x সমান কত, 6। এখন আমাকে বলো, এই যে xটা, x কি প্রস্থ না, মানে সে একটা নির্দিষ্ট জায়গার পরিমাপ। এখন পরিমাপটা কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না। তার মানে এইটা গ্রহণযোগ্য নয়। তার মানে প্রস্থ কোনটা, প্রস্থ হচ্ছে শুধু 6। ওকে, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে 6। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 6 + 4 মানে হচ্ছে 10। তোমরা যদি ক্রস চেক করতে চাও তাহলে দেখো তো গুণ করলে এটা ক্ষেত্রফলটা পাওয়ার কথা না, তাহলে 6 × 10 60 বর্গমিটার হয়। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে যে বাগানের পরিসীমা বরাবর 2 মিটার অন্তর অন্তর একটি করে গাছ লাগানো হলো। এখন বাগানটা কীরকম, বাগানটা হচ্ছে এমন একটা আয়তক্ষেত্র, তাই না, যেটার প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে 10। এখন এখানে যদি আমরা গাছ লাগাই 2 মিটার অন্তর অন্তর মানে কি, মানে প্রত্যেকটা গাছ, মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে 2 মিটার। মানে আমি যদি এখানে একটা গাছ লাগাই, এখানে একটা গাছ লাগাই, আমার এই গ্যাপটা হচ্ছে 2 মিটার। ওকে, এখন ধরো আমরা এখানে যদি গাছ লাগানো শুরু করি, হ্যাঁ, তার থেকে 2 মিটার পরে এখানে এসে আরেকটা গাছ আমি লাগাইলাম, আরও 2 মিটার পরে আমি এখানে আরেকটা গাছ লাগালাম, আর 2 মিটার পরে আমি এখানে গাছ লাগালাম। দেখো তো এখানে 2, এখানে 2, এখানে 2, তাই না? তাহলে 2 + 2 + 2 6 হইল না? তার মানে এখন 6 মিটারের একটা জায়গায় আমি কয়টা গাছ লাগাইতে পারলাম, 1টা 2টা 3টা 4টা। এখন তোমরা বলতে পারো এখানে না হয় আমি বুঝতে পারলাম এভাবে, কিন্তু আমি যদি এটা আরও বেশি থাকতো তখন আমি কিভাবে বুঝতাম? এটা বোঝার সিস্টেম হচ্ছে, যে পরিমাপটা আছে ওই পরিমাপটাকে আমরা এই গ্যাপ দিয়ে ভাগ করব। এখানে গ্যাপটা যদি 2 মিটার না হয় 3 মিটার হতো তাহলে ওইটা দিয়ে ভাগ করতাম, দিয়ে করে ওইটার সাথে 1 যোগ করব। কীরকম দেখো তো, এই যে এখানে টোটাল পরিমাপটা কত, 6 না? তাহলে 6 নিলাম, 6 কত দিয়ে ভাগ করব, প্রত্যেকটা গাছের মধ্যবর্তী দূরত্ব দিয়ে ভাগ করলাম। তারপর কি এটার সাথে 1 যোগ করব, তাহলে কি হলো, 3 + 1 4, মিলল? 4 হয়েছে, ঠিক আছে। এখন পরের যেটা, এখানে দেখো তো, এখানেও যদি এখানে আমরা সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 10 / 2 + 1, তাহলে এটা হবে 5 + 1 মানে কত, 6টা। ঠিক আছে, বসাও তো দেখি, 1 2 3 4 5
6 বসাইলাম। কিন্তু এখানে আমরা যেটাকে 1 হিসাব করতেছি, এই 1 নাম্বারটাকে আমরা প্রথমে এখানে হিসাব করে ফেলছি না, তাহলে এটাকে কি আমরা আবার হিসাব করতে পারবো না। মানে এক্ষেত্রে আবার আমরা যে +1টা হিসাব করছিলাম সেটা হবে না। ওকে, তাহলে এখানে কি এই 5টাই থাকবে। সিমিলারভাবে বাকিগুলোর জন্য এই পাশেও যখন আমরা হিসাব করব, এটাকে কিন্তু আমরা আর হিসাব করতে পারবো না, কারণ এই দৈর্ঘ্যের সাথে আমরা একবার ওকে হিসাব করে ফেলেছি। সেমভাবে এখানে যখন আসবে, এখানে যখন হিসাব করব তখন আমরা এটাকে হিসাব করতে পারবো না, কারণ এটার সাথে আমরা একবার হিসাব করে ফেলছি। তাহলে এখন এটাকে যদি আমরা একটু চিত্র দিয়ে দেখাই তাহলে ভালো। দেখো তো এখন আমরা কিভাবে আনসার করব। আমরা এই যে আয়তটাকে আমরা নাম দিয়ে দিলাম, কি নাম? ABCD নাম দিয়ে দিলাম। প্রত্যেকটার পরিমাপও আমি লিখে নিয়েছি। এখন এই যে AB পার্টটা সমান কত? AB পার্ট হচ্ছে 6 মিটার। মানে এখানে আমরা কয়টা গাছ লাগাতে পারবো? এখানে আমরা গাছ লাগাতে পারবো AB অংশে গাছ হবে কয়টা? 4টা, তাই না? আবার এই যে AD পার্টটার মান কত? এটা হচ্ছে 10 মিটার। তাহলে ADতে গাছ হবে কয়টা বলো তো? 10/2 + 1, তাহলে 5 আর 1 6টা। কিন্তু এখানে এই যে এই গাছটাকে আমরা প্রথমে ABতে হিসাব করে নিয়েছে, তাহলে এখানে হিসাব হবে না। তাইলে ADতে অতিরিক্ত গাছ কয়টা? মানে যেগুলাকে আমরা কাউন্ট করব, 6 - 1, তাহলে কত থাকে? 5টা। সেমভাবে ডিসিতে তাইলে কয়টা গাছ হবে? আচ্ছা, ডিসি সমান হচ্ছে আবার 6 মিটার, তাহলে ডিসিতে গাছ হবে কয়টা? আবার 6/2 + 1 মানে 4টা। কিন্তু ডিসিতে কি সবগুলা গাছ কাউন্ট হবে? এই গাছটা কি কাউন্ট হবে? হবে না। তাহলে অতিরিক্ত গাছ হবে কয়টা? -1 হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়? 3টা। সেমভাবে বিসিতে অতিরিক্ত গাছ কয়টা হবে বলো তো? বিসিতে হবে, বিসির যেহেতু মাপ হচ্ছে 10, তাহলে 10/2 + 1 মানে কত? 6। 6 থেকে আবার -1 হবে, তাইলে 6 - 1 = 5। তাহলে টোটাল কয়টা গাছ হবে দেখো তো? এবিতে পাইছি 4টা, এডিতে 5টা, ডিসিতে 3টা আর বিসিতে 5টা। এখন এই 4টা যোগ করলেই তো আমরা মোট গাছ পেয়ে যাই না? তাহলে মোট গাছ হবে কত? 4 + 5 + 3 + 5 কত হয়? 5 আর 5 10, 14, 15, 16, 17টি। এখন আমাদের লাস্ট পার্টটা মনে আছে প্রশ্নের লাস্ট পার্টটা ছিল এমন যে প্রত্যেকটা গাছের দাম যদি 20 টাকা হয় তাহলে মোট কত খরচ হবে। তাহলে এখন কি একটি গাছের দাম, ঐকিক নিয়ম, একটি গাছের দাম কত? 20 টাকা। তাহলে 17টা গাছের দাম কত? 17 × 20, তাই না? তাহলে কত? 17 × 2 = 34, 340 টাকা। এটাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে মার্কিংটা কিভাবে হবে। মার্কিংয়ের সিস্টেম হচ্ছে এই যে, তোমরা যদি প্রথমে এই দুটো লিখতে পারতা তাহলে তোমরা এখানে 1 মার্ক পেয়ে যেতা। এই ইকুয়েশনটা যদি বের করতে পারতা আরও 1 মার্ক পেয়ে যেতা। ইকুয়েশনটাকে যদি এইটুক পর্যন্ত আনতে পারতা তাহলে আরও 1 মার্ক পাইতা। আর যদি ইকুয়েশনটা পুরোপুরি সলভ করতে পারতা, মানে এইটুক যদি আনতে পারতা তাহলে আরও 2 মার্ক পেয়ে যেতা। তাহলে এখানে কত হলো? 1 2 3 4 5 মার্ক হয়ে যাচ্ছে এখানে। এখন এই যে দুইটা মান বের করে এই যে গ্রহণযোগ্য নয় এই কথাটা যদি বলতে পারতা তাহলে এখানে আরও 1 মার্ক পাইতা। প্রস্থ আর দৈর্ঘ্য বের করতে পারলে আরও 1 মার্ক তো আছেই। তাহলে 1 2 3 4 5 6 7। তারপর হচ্ছে এই জায়গায় যদি আসি তাহলে এখানে আসার পরে এই চিত্রটা যদি আঁকতে পারতা চিত্রের জন্য আরও 1 মার্ক। এই যে এখানে প্রত্যেকটার জন্য 1 মার্ক করে তো আছেই, এখানেও 1 মার্ক। আর এই যে লাস্টে এটা যদি বের করতে পারতা এখানের জন্য আরও 1 মার্ক। তাহলে দেখো তো কয় মার্ক হয়? 1 2 3 4 5 6
আর এদিকে হচ্ছে 7 8 9 10, সরি এটা 1 হবে, আর হচ্ছে 11 12। ঠিক আছে, তাহলে 12 মার্কের কোশ্চেন কিভাবে হয় বোঝা গেছে। ওকে, তারপরের কোশ্চেনে যাই। এই পরের যে প্রশ্নটা ছিল এটা সিম্পল একটা ইকুয়েশন ছিল যেটা সমাধান করতে বলা হয়েছে। ইকুয়েশনটা হচ্ছে এই যে z-1 ইন্টু z-2 ইকুয়ালস টু z+4 ইন্টু z-2। এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে ব্র্যাকেটে যেহেতু আছে সবগুলোর আগে আমাদের গুণ করে ফেলতে হবে। তাহলে এই যে গুণ করলে কত হয়, z ইন্টু z, z স্কোয়ার, তারপরে z ইন্টু -2, তাহলে -2z। তাহলে তারপরে কি, এই যে পরেরটা দিয়ে গুণ হবে, তাহলে -1 ইন্টু z -z, আর -1 ইন্টু -2 কত, +2। ওকে, তারপরে এই পার্টটা z ইন্টু z আবার z স্কোয়ার, তারপরে z ইন্টু -2 -2z, তারপরে এখানে 4 ইন্টু z প্লাস 4z, 4 ইন্টু -2 -8। ঠিক আছে না? এখন দেখো তো আমরা সবগুলা জেডের জিনিসপাতি, আচ্ছা এটা পরে, আগে আমরা এটাকে ছোট করি। এটাকে যদি ছোট করি তাহলে দেখো তো জেড স্কোয়ার থাকলো, -2z আর -z আছে না, তাহলে এই দুটো দিয়ে কত হয়, -3z প্লাস 2 থাকলো, এই পাশে আবার জেড স্কোয়ার থাকলো, এখানে -2z আর 4z যোগ বিয়োগ করলে কত হয়, +2z হলো, তারপরে -8। ঠিক আছে, এখন দেখো তো আমরা যদি জেডের সবগুলা জিনিসকে একপাশে নিয়ে আসি আর এই সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাই তাহলে কি হয়, এখানে আছে জেড স্কোয়ার -3z, ধরো আমরা এগুলাকে রাখলাম এই পাশে, আর এই পাশের জিনিসগুলোকে এই পাশে, এই বাম পাশে নিয়ে আসি, তো জেড স্কোয়ারটাকে যদি এই পাশে আনি তাহলে -z স্কোয়ার হয়, আর +2z আছে এই পাশে আসলে হয় -2z। ওকে, তাহলে এখানে বাকি থাকে কি, -8, আর এখানের যে +2টা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কি হবে, -2। ওকে, এখন দেখো তো তাহলে জেড স্কোয়ার আছে আর -z স্কোয়ার আছে, দুইটা মিলে 0 হয়ে যায়, আর -3z আর এইদিকে -2z, তাহলে কত হয়, -5z, আর এখানে -2 -8 হলে কত হয়, -10। তাহলে এখন দুই পাশে কি -5 দিয়ে ভাগ করে দাও, -10/-5, তাহলে জেড সমান কত হয়ে যায়, জেড সমান হয়ে যাচ্ছে 2। এটাই আনসার। মানে এখানে মার্কিংটা কেমন দেখায় দিই, এখানে মার্কিংটা হচ্ছে তুমি যদি এইটুক আসতে পারতা, এই যে কতটুকু, এই যে এতটুকু যদি আসতে পারতা তাহলে পাইতা 1, আর যদি পুরো আনসারটা বের করতে পারতা তাহলে এখানে পাইতা তুমি আরও 1। ওকে, আচ্ছা চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে কি বলা হয়েছে, একটি খাতা আর একটা কলমের মোট দাম 75 টাকা। তাহলে এখানে এতটুকুই থেকে বলো তো, আমার যদি যে কোনো একটার দাম ধরে নেই তাহলেই তো আমরা আর অন্যটার দাম বিয়োগ করে পাচ্ছি না। ধরো এখানে যদি আমি বলি যে ধরি খাতার দাম x টাকা, খাতার দাম কত, x টাকা, তাহলে কলমের দাম কত হবে, এই যে মোট দাম থেকে খাতার দামটা বাদ দিয়ে দিলেই কলমের দাম পাওয়া যায় না, তাহলে মোট দাম কত, 75 আছে, 75 থেকে যদি আমি এক্সট্রাকে বিয়োগ করে দিই এটাই তো খাতার কলমের দাম হয়ে যায় না, হয়। আচ্ছা, এখন পরে কি বলছে দেখো তো, পরে বলছে খাতার দাম 5 টাকা কম আর কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। কি বলছে, খাতার দাম 5 টাকা কম, মানে এক্স যেটা আছে এর থেকে যদি 5 টাকা কম হতো, কম মানে মাইনাস হবে, করলাম। আর কি হতো, কলমের দাম যদি 2 টাকা বেশি হতো, তাহলে এটা 2 টাকা বেশি মানে কি 75 মাইনাস এক্স প্লাস 2, তাই তো? হ্যাঁ, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, তখন কি হতো, এই এক্স মাইনাস 5টা এই পুরাটার দ্বিগুণ হয়ে যাইত, তাই না? তাহলে এটাই দেখো তো আমার একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে কিনা, হচ্ছে। তাহলে এটা যদি সলভ করি তাহলে কি পাচ্ছি, এই যে এক্স মাইনাস 5টা এদিকে থাকলো, আর এখানে 75 প্লাস 2 মানে কত, 77 মাইনাস এক্স ইন্টু 2, এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, 7-এর সাথে 7 দুগুণা 14, আবার 7 দুগুণা 14 আর 1 15, তাই না? আর এদিকে হচ্ছে -2x।
এখন আমি যদি 2xটাকে এই পাশে নিয়ে আসি আর এই -5টাকে ওই পাশে দিয়ে দেই, তাহলে কি হয়, 2x এদিকে আসছে প্লাস হয়ে, এক্সট্রা থাকলো, আর এই -5টা ওইদিকে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। এই যে, তাইলে এখানে হচ্ছে কত, 3x, তাই না? 3x, আর এখানে 154 প্লাস 5 মানে কত, 159। তাহলে এক্সের দাম কত, 159/3, মানে হচ্ছে 3 5 15, 3 3 9। তাহলে আমাদের খাতার দাম হচ্ছে 53 টাকা। খাতার দাম কত, 53 টাকা। আর হচ্ছে কলমের দাম কত, 75 - 53 কত হয়, 75 - 53, তাহলে 2 2 22 টাকা। ওকে, এখন এখানে মার্কিং সিস্টেমটা দেখে নেই আমরা। এটা একটা 4 মার্কের প্রশ্ন ছিল। এখানে তোমরা যদি এই যে এই দুইটা ধরে নিতে পারতা, তাহলে এখানে তোমরা পাইতা 1, এই ইকুয়েশনটা বানাইলে আরও 1, এই যে সলভ, এটার যদি এতটুকু তোমরা আনতে পারতা তাহলেও তোমরা 1 পাইতা। আর যদি এই দুইটা মান তোমরা বের করতে পারতা, এখানে আরও 1 পেয়ে যাইতা। ওকে, এই হচ্ছে 4 মার্কের হিসাব। পরের প্রশ্নে যাই। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? চলো আমরা প্রথমে দুইটা স্টেশনের একটা দূরত্ব ধরে নিই। ধরি যে 2 স্টেশনের দূরত্ব হচ্ছে, কি ধরবা, ধরলাম x মিটার। এখন এই যে বলা আছে, প্রথমে বলল যে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ গেল। ঘন্টায় 30 কিলোমিটার মানে কি, মানে তাকে যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টা যদি সে চলে, তাহলে সে কতটুক যাবে, 30 কিলোমিটার যাবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি না 60 মিনিটে সে যায় কতটুক, সে যায় 30 কিলোমিটার, তাই তো? তাহলে এখন দেখো তো, এই জিনিসটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কি হতো, তাহলে 30 কিলোমিটার যেতে সময় লাগে কত, 60 মিনিট। তাহলে তার 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মে আসলে কি হবে, যদি 30 কিলোমিটার যেতে এত সময় লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে আরও কম সময় লাগবে। তাহলে 60কে 30 দিয়ে ভাগ হবে। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কি, আমাদের x মিটার যেতে হবে। তাহলে এখানে x লিখে নিলাম। তাহলে x কিলোমিটার যেতে সময় লাগে, কি হবে, গুণ হয়ে যাবে এখন, তাই তো, 30 মিনিট। কত হয় দেখো তো, 60কে 30 দিয়ে ভাগ করলে আসে 2, তাহলে 2x মিনিট থাকুক, এটুক পাইছে। ওকে, এখন আবার কি বলছে, ট্রেনটির বেগ যদি ঘন্টায় 25 কিলোমিটার হতো তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। আচ্ছা, আগে 25 কিলোমিটার হইলে কত হয় এটা আগে আমরা দেখি। তাহলে এখানে আগে ছিল 30 কিলোমিটার, এখন হচ্ছে 25 কিলোমিটার। সেম জিনিস, এখন তার 25 কিলোমিটার যদি সে যাইতে চায়, তখন তার হচ্ছে সময় লাগে কত, 1 ঘন্টা বা 60 মিনিট, তাই তো? তাহলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত, 60/25 মিনিট। আর x কিলোমিটার যাইতে তার কত সময় লাগবে, 60 গুণ x/25, তাই তো, মিনিট। তাহলে এটা কত হয়, যদি 5 দিয়ে ভাগ করো, এখানে হয় 5, আর এখানে 5 একে 5, 5 গুণ 10, তাহলে 12/5 ইন্টু x মিনিট, তাই না? এখন দেখো তো কি বলছে, এই যদি সে 25 কিলোমিটারে যাইতো তাহলে তার 10 মিনিট সময় বেশি লাগতো। মানে কি, 25 কিলোমিটারে গেলে এইটা বেশি সময়, তাই না? তাহলে এই যে বেশি সময়, এটা থেকে এই কম সময়টাকে বিয়োগ করলে আমার 10 মিনিট পাওয়ার কথা না, কারণ এটা হচ্ছে কি, তার মোট যত সময় লাগে পৌঁছাইতে, এটা দুইটাই হচ্ছে তার মোট সময়। যখন প্রথমত হচ্ছে 25 কিলোমিটারের বেগ,
25 কিলোমিটার বেগ হলে যাইতে কত সময় লাগে এই সময়, আর 30 কিলোমিটার হলে যাইতে কত সময় লাগে এই যে 2x সময়টা। তাহলে 25 কিলোমিটারের যে সময়টা লাগে ওটা যদি বেশি হয়, ওটা থেকে যদি আমি 30 কিলোমিটারের সময়টাকে বাদ দিই, তাহলে আমাদের কত হওয়ার কথা, আমাদের 10 মিনিট হওয়ার কথা। তাহলে চলো আমরা করি। প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে প্রশ্ন মতে 12/5x মানে 25 কিলোমিটার যাইতে আমার যে সময়টা লাগে মাইনাস 2x মানে হচ্ছে 30 কিলোমিটার যাইতে যে সময়টা লাগে সমান কি 10 মিনিট। আচ্ছা, এখন এই যে এতক্ষণ আমরা করলাম, এতক্ষণ কেন আমরা মিনিটে না করলাম, আমরা কেন ঘন্টায় রেখে করলাম না? কারণ হচ্ছে এই যে 10 মিনিটটা এটা তো মিনিটে দেয়া, তো এই যে এখানে 10 মিনিট আমার বসাতে হবে, কারণ এই পাশে যদি ঘন্টায় থাকে এখানে যদি মিনিট হবে এই ইকুয়েশনটা কিন্তু হবে না। ওকে, তাই হচ্ছে আমরা পুরো ক্যালকুলেশন মিনিটে করছি। এখন দেখো তো কি হবে, আমরা লসাগু নেব। তাহলে 5 যদি লসাগু নেই, এখানে 12x থাকছে আর এখানে 5 × 2 10x সমান হচ্ছে কত 10। এবার আমরা কি করতে হবে, এই যে নিচের 5টা আছে সেটাকে সরাইতে হলে এদিকে নিয়ে যাব, তাহলে এটা গুণ হয়ে যাবে। আর এখানে 12 - 10 হচ্ছে 2x, 5টাকে যদি এই পাশে নিয়ে যাই 10 × 5 মানে হচ্ছে এখানে 50 হবে। তারপর এই যে 2xটাকে সরাইতে গেলে আমার কি করা লাগবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে 5 × 10 হচ্ছে 50 / 2, তাহলে x সমান কত, x হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা হবে 2 স্টেশনের দূরত্ব হচ্ছে কত 25 কিলোমিটার। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে একটা তোমাদের 6 মার্কের প্রশ্ন ছিল। 6 মার্কের এই প্রশ্নটায় তোমরা যদি এটুক করতে পারতা তাহলে তোমরা হচ্ছে 1 মার্ক পাইতা, এটুক আসতে পারলে আরও 1 মার্ক। তোমরা যদি এই ইকুয়েশনটা লিখতে পারতা তাহলে তোমরা এখানে আরও 1 মার্ক পেতা। এটা করতে পারলে 1, এই যে সেকেন্ড পার্টটা করার জন্য আরও 1, এবং ফাইনালি এই আনসারটা বের করার জন্য আরও 1 মার্ক তোমরা পেয়ে যেতে। এই হচ্ছে 6 মার্কের হিসাব। নেক্সট কোয়েশ্চেনে যাই চলো। পরের অঙ্কটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে 3টা ইকুয়েশন সলভ করার জন্য বলা হয়েছিল। এর মাঝে প্রথমটা হচ্ছে এরকম যে 5x - 3y = 9, 3x - 5y + 1 = 0। এটা তোমাদের ক্লাসেও করানো হয়েছে, হোমওয়ার্কও দেওয়া হয়েছে। এটা যদি না পারো তাহলে আসলে কিছু করার নেই। তাহলে এখানে প্রথমে কি করা লাগবে, প্রথমে এটাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালুটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 3x - 5y আর 1টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে -1। ওকে, এখন দেখো তো অপনয়ন করতে হলে আমাদের কি করতে হয়, যে কোনো একটা সহগকে প্রথমে সমান করে নিতে হয়। তাহলে এখানে 5 বা x বা y কোনোটার সহগই সমান নেই, তাহলে আমাদের কি করা লাগবে, গুণ করতে হবে। তাহলে যদি আমরা x এর সহগগুলোকে গুণ করে সমান করতে চাই তাহলে আমাদের কিভাবে গুণটা করতে হবে, এটা যদি আমার 1 নম্বর সমীকরণ, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, এটাকে গুণ করতে হবে এটার সহগ দিয়ে, আর এই সমীকরণকে গুণ করতে হবে এই সহগটা দিয়ে, তাই তো। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 × 5 প্রথমে হবে 15x, তারপর 3 × 3 = 9y, 3 নং 27 27। তারপর সেকেন্ডটাকে কত দিয়ে গুণ করব, এই যে 5 দিয়ে, তাই তো। তাহলে ইন্টু 5 কত হয়, 15x - 5 5 25y আর 5 - 1 হচ্ছে -5। এখন যদি আমি দুইটাকে যোগ বিয়োগ করি, ধরো এটা থেকে আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে কি আসে, প্রত্যেকটার প্রথমেই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাই না। এখানে যেহেতু কিছু নাই তার মানে প্লাস আছে, প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 15x থেকে 15x চলে গেলে 0 হয়ে গেল। এখানে কি -9y + 25y মানে কত, 25 থেকে 9 গেলে হচ্ছে 16 হয়, তাহলে এখানে হচ্ছে 16y, আর 27 + 5 কত হয়ে যায় 32। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, কত হয় 2। এখন এই ভ্যালুটা যদি আমরা নিয়ে যে কোনো একটায় বসাই তাহলে হচ্ছে x এর ভ্যালু পেয়ে যাব। ধরো আমি 1-এ y এর মান বসাই, কি হবে 5x - 3y না, তাহলে 3 × 2 হবে,
ইকুয়ালস টু কত 9। তাহলে করো এখন 5x থাকলো মাইনাস 3 ইন্টু 2 কত 6, এইদিকে 9। তাহলে 6টা যদি এই পাশে চলে যায় 5x থাকলো, এখানে মাইনাস আছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 5x ইকুয়ালস টু 9 6 কত 15। তাহলে এখন কি 5x সমান 15, তাহলে 5 দিয়ে দুই পাশে ভাগ করে দিলে চলে আসলো x ইকুয়ালস টু 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি না মান x y সমান কত 3,2। ওকে, এখন এখানে প্রত্যেকটা ছিল 4 মার্ক করে, মানে 3টা কোয়েশ্চেন ছিল, টোটাল 12 মার্কের, তার মানে প্রত্যেকটা 4 মার্ক করেছিল। এখানে তোমরা যদি এই গুণটুকু করতে পারতাম তাহলে তোমরা 1 পেয়ে যেতাম। ওকে, তারপরে তোমরা যদি y এর মান বের করতে পারলে আরও 1, আর এই যে এখান থেকে x এর মানটা বের করতে পারলে আরও 1, এই হচ্ছে 4 মার্ক। ওকে, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে এরকম, এটা হচ্ছে x প্লাস ay সমান b, আর ax মাইনাস by সমান হচ্ছে c। এখন তোমরা অনেকে এখানে হয়তো a b c এগুলো দেখে অনেকটা প্যানিক করে গেছো, কিন্তু এখানে আসলে প্যানিক করার কিছু না। এই যে a b c এগুলাকে তোমরা যদি একটা সংখ্যার মতো করে ট্রিট করো তাহলেই দেখবা জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে। দেখো তো এখানে y এর সহগ কত আমরা বলতে পারি a, আর এখানে ধ্রুবক পদ কত b, এখানে x এর সহগ কত a, আর এখানে b এর y এর সহগ কত মাইনাস b, এখানে ধ্রুবক সংখ্যাটা কত c। এখন অপনয়নের সিস্টেমে যাও, অপনয়নের সিস্টেমে আমাদের কি করতে হবে, যে কোনো একটার সহগ আমাদের সমান করতে হবে। তাহলে এখানে x এর সহগটাকে আমরা x এর এই যে এই প্রথমটাকে আমি যদি a দিয়ে গুণ করি তাহলে দুইখানেই ax থাকতেছে না, করা যায়। তাহলে এই 1 নাম্বার সমীকরণকে আমি a দিয়ে গুণ করলাম, তাহলে কি হয় a ইন্টু এক্স ax, তারপর a ইন্টু ay কত a স্কোয়ার y, আর এদিকে a ইন্টু বি ab, আর দ্বিতীয়টা আমি বসাই নিচে ওর 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি ax মাইনাস by ইকুয়ালস টু c। এখন দেখো তো আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি আসে, প্রথমে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কিছু নাই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানেও কিছু নাই মানে হচ্ছে কি প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, ভালো কথা। এখানে ax মাইনাস ax কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে কি y পুরাটাই লিখো তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, a স্কোয়ার y প্লাস by, তাই তো। আর এখানে কি ab মাইনাস c, তাই না। তাইলে y যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস b, আর এখানে থাকছে ab মাইনাস c, তাহলে y এর মান কত হয় ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b। ওকে, এটা আমরা y এর মান পাইলাম। এখন দেখো, এখন তোমরা যেটা হচ্ছে করবা এই পুরাটার মান নিয়ে এখানে বসাবা, তারপর অনেক হাবিজাবি ভগ্নাংশ টগ্নাংশ আসবে, যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করে করবা। সেটা না করে আমরা যদি আরেকবার অপনয়নটা করি তাহলেও কি আমরা y এর মানটা পাইতে পারি না। তাহলে দেখো তো কি হয়, এখানে y এর সহগ হচ্ছে a, এখানে y এর সহগ হচ্ছে মাইনাস b, এইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে গুণ করে দেই, মানে প্রথম ইকুয়েশনটাকে ওই যে আমরা আগে কি করতাম একটার সহগ দিয়ে আরেকটাকে গুণ করতাম, তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাকে যদি সেকেন্ড ইকুয়েশনে y এর সহগ দিয়ে গুণ করে দেই, এখানে y এর সহগ কত মাইনাস b, এটা দিয়ে আমরা কাকে গুণ করছি প্রথম ইকুয়েশনটাকে, তাহলে কি হবে দেখো তো x ইন্টু মাইনাস বি মানে মাইনাস bx, তারপরে এখানে প্লাস ay ইন্টু মাইনাস বি মানে মাইনাস aby, তাই তো। তারপর এখানে b ইন্টু মাইনাস বি মানে মাইনাস বি স্কোয়ার। আর সেকেন্ডটায় আমরা কি করব, প্রথমটায় y এর যে সহগ আছে সেটা দিয়ে গুণ করব, তাহলে প্রথমটায় y এর সহগ কি আছে a, এটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। তাহলে a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে a ইন্টু ax মানে a স্কোয়ার এক্স, তাই তো। তারপরে a ইন্টু মাইনাস by মানে হচ্ছে মাইনাস aby, ওকে। তারপরে কি হচ্ছে a ইন্টু সি ac। এখন দেখো তো আমি দুইটাকে যদি বিয়োগ করি তাহলে কি হয়, এখানে প্লাস আছে মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে মানে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, তাই তো। তাহলে এখানে করলে কি হয় মাইনাস bx মাইনাস a স্কোয়ার y, এখানে মাইনাস aby প্লাস aby 0 হয়ে যাবে,
তারপর এখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার মাইনাস এ সি, তাই তো। এখন দেখো তো এক্স যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা আমি মাইনাস এক্স কমন নিলাম। হ্যাঁ, মাইনাস এক্স কমন নিলে কি হবে, এখানে আসবে বি প্লাস চলে আসবে, যেহেতু মাইনাস এক্স কমন নিচ্ছি, এ স্কোয়ার। এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে বি স্কোয়ার প্লাস এ সি, তাই তো। এখন এই মাইনাস আর এই মাইনাস বাদ পড়ে যাচ্ছে, মানে এটা যদি একটা -1 হয়, এটা যদি একটা -1 হয়, দুই পাশ থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার। তাহলে তোমরা দুইটা মানই পাইলা। এখন হচ্ছে মার্কিং কিভাবে, লাস্ট কথা, যদি তোমরা এইটুক করতে পারতা তাহলে পাইতা 1, এখানে ওয়াই এর মান বের করতে পারলে 1, এই গুণটা করতে পারলে আরও 1, আর এখানে এক্স এর মান বের করতে পারলে আরও 1। এখানে এমন কোনো নিয়ম না যে আগে ওয়াই এর মান বের করতে হবে, আগে এক্স এর মান বের করতে হবে, যে কোনোটা তোমরা যে কোনোভাবে চাইলে আগে পরে করতে পারো। ওকে ওকে, এখন হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। দেখতে খুবই ভয়ঙ্কর চেহারা, কিন্তু এটা একদমই সহজ একটা অঙ্ক। তোমরা কি করছো, তোমরা বেশিরভাগ হচ্ছে এটা ট্রাই করো নাই করার, কারণ হচ্ছে তোমরা মনে করছো এখানে ভগ্নাংশ আছে কি না কি হবে। বাট দেখো তো, এখানে y+3 আছে, এখানে -y+3 আছে, তোমরা যদি সহজে জাস্ট দুইটাকে যোগই করে দিতা তাহলেই তো হয়ে যেত, হতো না। দেখো তো, দুইটাকে যদি আমি নিচে নিচে করে লিখি, এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, তাই তো। তাহলে যোগ করো এখন দুইটাকে, x+2 থাকলো প্লাস এক্স থাকলো, এখানে আছে +y/3, এখানে আছে -y/3, এটা তো অটোমেটিক বাদ চলে যাচ্ছে, তাই না, যাচ্ছে। আর এখানে 3 + 3 কত, 6। এখন তুমি হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগটা করো, কি হবে, এখানে লসাগু হবে 2, এখানে x, 2 দিয়ে x এ গুণ করলে 2x সমান কত হয়, 6। তারপরে আচ্ছা নিচেই লিখি, এই যে 2 আছে, ওই পাশে গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এই পাশে কত আসবে, 6 × 2, মানে দুই পাশে যদি আমি 2 দিয়ে গুণ করলাম, আর এখানে x+2x মানে কত, 3x। তাইলে 3x সমান এখানে কত আসছে, 6 × 2 = 12। তারপর হচ্ছে যদি 3 দিয়ে ভাগ করে দেই দুই পাশেই, তাহলে হচ্ছে কত, 3 × 4 = 12। x এর মান 4 পেয়ে গেলাম, তাই তো। এখন x এর মান যদি যে কোনো একটায় বসায় দেই, ধরো এখানে যদি বসাই, তাহলে x এর মান, আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 2-এ বসিয়ে তাহলে কি হবে, 4 - y/3 সমান হচ্ছে 3, তাই তো। তাহলে 4 এখানে আছে, ওই পাশে চলে গেলে, এখানে সামনে প্লাস ছিল, ওই দিকে গেলে কত হবে, -4 হয়ে যাবে, তাই তো। এখানে এই যে -y/3, তাহলে -y/3, এখানে 4 - 3 কত, -1, তাই না। তারপরে 3টা যদি এই পাশে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, তাহলে -3 হয়ে গেল। তাহলে তারপর যদি আমরা দুইটাকে -1 দিয়ে গুণ করে দেই, y সমান 3, ঠিক আছে। x আর y এর মান পেয়ে গেলাম। মার্কিং তো আর বুঝতেই পারছো কি হবে। এখানে যদি তোমরা এই দুইটারে যোগ বিয়োগ করতে পারতা তাহলে 1 পাইতা, x এর মান যদি বের করতে পারতা তাহলে আরও 1, এখানে y এর মান বসাইতে পারলে, সরি x এর মান বসাইতে পারলে আরও 1, এবং y এর মান বের করতে পারলে আরও 1, এই হচ্ছে 4 মার্ক। আশা করি সবাই বুঝছো, এবং যদি না বোঝো তাহলে ভিডিওটা বারবার করে দেখো। তাও যদি না বুঝো, যে কোনো সময় আমাকে বা অন্য কোনো টিচারকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর আমি আশা করেছিলাম তোমরা এই পরীক্ষাটায় আরও ভালো স্কোর করবা, বাট তোমাদের আসলে অপশনও ছিল, আমি বলে দিয়েছিলাম যে এই পরীক্ষা যদি কেউ ভালো স্কোর করো, 30 বা 35-এর উপর পাও, তাহলে হচ্ছে আমার পক্ষ থেকে একটা গিফট পাবা, কিন্তু আমার মনে হচ্ছে না কেউ পাবা বলে। তাও দেখা যাক কি হয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই বাই।